হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুক্ত পাঠশালা। আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর যে এবিটি টেস্ট পেপার বেরিয়েছে তার প্রথম সেটটা অর্থাৎ 23 পাতার অঙ্কের সেটটা সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখানে ওর স্ক্রিনশটের কোশ্চেনের স্ক্রিনশটটা তোমরা পেয়ে যাবে আর বোর্ডে সলিউশন চলতে থাকবে, ঠিক আছে? তো চলো দেখো, আমাদের যে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করা যাক। দেখো, একের দাগের যে শর্ট কোশ্চেন রয়েছে, 6টা শর্ট কোশ্চেন। একের দাগের ফার্স্ট যেটা বলছে, দেখো একের দাগের ফার্স্ট, ঠিক আছে, একের দাগের আইয়ের দাগে যে অঙ্কটা বলছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইজিক্যাল টু 0। এই যে সমীকরণটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত হলো, ঠিক আছে? তো এর বীজ দুটো সমান হওয়ার শর্ত তোমাকে জিজ্ঞেস করেছে, এটা কিভাবে করতে পারো? দেখো, এর যদি দুটো বীজ আমি বের করতে চাই তাহলে আমাকে শ্রীধর আচার্যের সূত্রটা কি করতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে শ্রীধর আচার্যের সূত্র যদি আমরা ব্যবহার করতে চাই এখানে, তাহলে শ্রীধর আচার্যের সূত্রটা কি হয়ে যায় না, শ্রীধর আচার্যের সূত্র হয় যে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। এটা একটা কিন্তু ফিক্সড ইকুয়েশনের জন্য কাজ করে, ঠিক আছে, ফিক্সড সমীকরণের জন্য। সেই সমীকরণটা কি না, সেই সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এই সমীকরণের সমাধান কিন্তু এটা, যেটা শ্রীধর আচার্যের সূত্র আমরা জানি। তো এখানে যদি খেয়াল করো, দেখো তাহলে এই ইকুয়েশন যদি অনুযায়ী যে আমি সমীকরণটা লিখি, দেখো মাইনাস বি, দেখো বির জায়গায় বি রয়েছে, তার মানে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a। দেখো এখানে এ, তাহলে এর জায়গায় কত আছে, এই আছে, তাহলে এ। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে ইকুয়েশনটা তৈরি করা হয়েছে সি এর আগে প্লাস ধরে, কিন্তু এখানে সি এর মান কত, মাইনাস সি, তার মানে 4a গুণিতক কত হবে, মাইনাস সি হয়ে যাবে, ঠিক আছে, বাই কত, 2 ইন্টু এ, তাহলে 2a থাকলো, সমান দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac বাই কত, 2a। এইটা হচ্ছে তার কি হচ্ছে দুটো বীজের হচ্ছে বের করানোর সূত্র। এবার আমায় কি বের করতে বলছে, যে কোশ্চেনটা বলছে যে কি ক্ষেত্রে হ্যাঁ দুটো বীজ সমান হওয়ার শর্ত, ঠিক আছে, দুটো বীজ কি সমান হওয়ার শর্ত। দুটো বীজ যদি সমান আমাকে করতে হয়, ঠিক আছে, যদি খেয়াল করো এখানে দুটো বীজ সমান করতে হলে, তাহলে দেখো এই রুট ওভারের ভেতরে যে টার্মটা আছে এই টার্মটাকে আমাকে অবভিয়াসলি কি করতে হবে, 0 করতে হবে, তবেই কিনা আমার দুটো বীজ সমান হবে। কারণ কি বলছি, দেখো দেখো যদি ইকুয়েশনটা এখান থেকে যদি আমি দুটো বীজ বের করি, তাহলে x1 সমান আমার কত বেরোবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা একটা বীজ হতে পারে। আর একটা বীজ কত হতে পারে না, x2 সমান মাইনাস বি, আরেকবার মাইনাস ধরে করব, তার মানে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 2a হতে পারে। তার মানে দেখতে পাচ্ছ এই যে পুরো দুটো ইকুয়েশনের মধ্যে চেঞ্জটা কোথায় হচ্ছে, চেঞ্জটা এখানে প্লাস আর মাইনাসের পরের টার্মটা, তার মানে মাইনাস বি বাই 2a কিন্তু দুটোতেই আছে, শুধুমাত্র এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা একবার যোগ হচ্ছে একবার বিয়োগ হচ্ছে। তাহলে দুটো বীজকে যদি সমান হতে হয় তাহলে আমাকে এই টার্মটাকে অবভিয়াসলি কি করতে হবে, 0 করতে হবে। 0 করলে তবে আমি দুটোর ভ্যালু কি পাবো, সমান পাবো। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, যে দুটো বীজ সমান হতে গেলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালুটা কত হতে হবে, 0 হতে হবে। কিন্তু এখানে মাইনাস আসেনি, আমার প্লাস এসছে, তাই তো, তার মানে বি স্কোয়ার প্লাস 4ac-র ভ্যালু কত হতে হবে, 0 কিন্তু আমার হতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি কি পাবো, বি স্কোয়ার প্লাস 4ac সমান হচ্ছে 0। এখান থেকে দেখো বি স্কোয়ার সমান মাইনাস 4ac পাবো, বি স্কোয়ার সমান কত পাবো, মাইনাস 4ac কিন্তু আমার হবে, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার সমান যদি মাইনাস 4ac হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর কোনটা হবে, আচ্ছা, বি স্কোয়ার প্লাস 4ac সমান 0, এটাই তো আমার অপশানে রয়েছে। অর্থাৎ নিচের পার্টটা এখানে করা নেই, বি স্কোয়ার প্লাস 4ac সমান কত রয়েছে, 0 রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমার হচ্ছে অপশান নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। এটার অপশান নম্বর ডি তোমার হয়ে গেল কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? নেক্সট দেখো আমাদের যেটা রয়েছে এটা তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ গেল। দেখো এই সমীকরণগুলো যে তুমি শর্ট কোশ্চেন পরীক্ষায় এত বড়োভাবে করবে তা নয়, তোমার যদি ইকুয়েশনটা
ইকুয়েশনটা মনে থাকে, এই ইকুয়েশনটা যদি তৈরি করে ফেলো তাহলেই বুঝতে পারছো যে অ্যাকচুয়াল চেঞ্জটা এইটুকু পার্টে ঘটছে। এটাই যোগ হচ্ছে, একবার যোগ হয়ে একটা বীজ বেরোচ্ছে, আবার বিয়োগ হয়ে আরেকটা বীজ বেরোচ্ছে। তার মানে এই পার্টটাকে জিরো করতে হবে, তবে দুটো বীজ কী হবে, সমান হবে। তার মানে তুমি দেখেই অ্যান্সার করতে পারবে, এত বড় করার তোমার দরকার নেই। ঠিক আছে, চলো দেখো এটা মুছে দেওয়া যাক, তারপরে আমরা 2 এর দাগের কোশ্চেনে আসবো। ঠিক আছে, তো দেখো 2 এর দাগের তারপরের কোশ্চেন কি বলছে সেটা একটু খেয়াল করা যাক। ঠিক আছে, দেখো তারপরে চলে আসছি আমরা 1 এর দাগের 2 এর কোশ্চেনে। ঠিক আছে, কি বলছে দেখো, যে কোনো মূলধনের R% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে দেখো আমাকে কি বলেছে না, হচ্ছে সুদের হার। ঠিক আছে, সুদের হার সমান কত বলেছে, সুদের হার বলেছে R%। ঠিক আছে, সময় সমান কত বলেছে না, সময় সমান আমাকে বলেছে n বছর। আচ্ছা, সুদের পরিমাণ কত বলেছে, সুদ সমান বলেছে PNR বাই কত, 25 টাকা, তাই তো। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে, মূলধনের পরিমাণ। ধরে নিচ্ছি আমি আমার মূলধনটা কত না, হচ্ছে x টাকা। কত মনে করলাম, x টাকা। তাহলে দেখো নর্মালি আমি যদি সরল সুদের সূত্র বসাই, সরল সুদের সূত্র কি হয়, P/T/100 সমান সুদ, যেখানে পিটা হচ্ছে আসল টাকা, আরটা সুদের হার, আর টিটা কি, সময়। ঠিক আছে, তাহলে আসল টাকা আমার কত, x টাকা, গুণিতক সুদের হার কত R% গুণিতক সময় n বছর বাই হচ্ছে 100 সমান কত আমার তোমার হচ্ছে সুদ কত বেরিয়েছে না, PNR বাই কত না 25। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকাটি করি RN কাটলো। ঠিক আছে, আর 25 4 100 কাটলো, তার মানে x সমান কত বেরোবে, 4p। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 4p টাকা। অর্থাৎ তোমার এক্ষেত্রে অপশন নম্বর ডি হচ্ছে তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। অপশন নম্বর ডি কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো চলে আসছি আমরা 3 নম্বর কোশ্চেনে। কি বলছে 3 নম্বর কোশ্চেন কি বলছে না, এবিসিডি ট্র্যাপিজিয়ামের বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের এডি প্যারালাল বিসি। ঠিক আছে, আচ্ছা আঁকা যাক। দেখো মনে করো এই একটা আমার বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তের মধ্যে একটা ট্র্যাপিজিয়াম রয়েছে। মনে করো এই হচ্ছে আমার হচ্ছে ট্র্যাপিজিয়াম, মনে করো এই হচ্ছে একটা বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম রয়েছে। এবার এই ট্র্যাপিজিয়ামের কি বলছে, এবিসিডি কিন্তু হচ্ছে এডি প্যারালাল বিসি, মানে ছবিটা আমাকে এভাবে আঁকতে হবে, ABCD, তবেই হচ্ছে এডি আর বিসিটা হচ্ছে কি হবে, প্যারালাল হবে। ভালো কথা। তারপরে কি বলছে যে এবিসি সমান 75 ডিগ্রি হলে, ABC 75 ডিগ্রি, মানে এইটা বলেছে আমাকে 75 ডিগ্রি হলে BCD কোণের মান কত, BCD কোণ, এই কোণটার মান আমাকে কি করতে বলেছে, জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করা যেতে পারে। দেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমরা ধরি, বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম যদি ABCD হয়, এবং সেক্ষেত্রে আমি যদি মনে করি যে আমার বিসি আমাকে বলে দিয়েছে বিসি আর এডিটা কি, পরস্পর সমান্তরাল। এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তোমরা সমান্তরাল যদি মনে করো, এই একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এবার এইভাবে যদি কোনো রেখা ছেদ করে, তার এই কোণটার মান যা হয় আর এই কোণটার মান যা হয়, দুটোকে যোগ করলে কিন্তু আমি কত পাবো, দুটোকে যোগ করলে আমি 180 ডিগ্রি কিন্তু পাবো। কত পাবো, 180 ডিগ্রি কিন্তু পাবো। ঠিক আছে, তার মানে এটা যদি 75 হয়, এর মানটা তাহলে কত দাঁড়াবে না, এর মানটা দাঁড়াবে দেখো 180 মাইনাস 75, তাই না। এর মানটা কত বেরোচ্ছে, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তার মানে 105 ডিগ্রি বেরোচ্ছে। কত ডিগ্রি বেরোচ্ছে, 105 ডিগ্রি বেরোচ্ছে। আবার দেখো বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজ, সেটা ট্র্যাপিজিয়াম হোক, রম্বস হোক বা সামান্তরিক হোক, তার এই যে বিপরীত কোণগুলো যোগফল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তার মানে এটা যদি 105 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা অবশ্যই তোমাকে 75 ডিগ্রি হতে হবে, তবেই যোগফলটা 180 ডিগ্রি বা পরস্পর সম্পূরক হবে। তার মানে এখানে 75 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ তোমার এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোশ্চেন নম্বর 3 চলে আসছি। দেখো কোশ্চেন নম্বর 4 কি বলছে, কোশ্চেন নম্বর 4 বলছে কোশ্চেন নম্বর 4 কি বলছে যে থিটার মানটা বলছে। আচ্ছা একটু ক্লিয়ার করে নিই বোর্ডটা, তারপরে আমরা চারের কোশ্চেনে আসছি। ঠিক আছে, দেখো চারের কোশ্চেন কি বলছে। দেখো চারের কোশ্চেনে থিটার একটা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, চারের কোশ্চেনে কি বলছে, থিটার একটা ভ্যালু দেওয়া আছে কত না, তোমার 0 ডিগ্রি। ঠিক আছে, লেস দেন ইজিক্যাল টু থিটা লেস দেন ইজিক্যাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, বলে তোমাকে কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে যে 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0 হলে থিটার ভ্যালু কত তোমাকে জিজ্ঞেস 0 হলে, 0 হয়, তবে
আচ্ছা থিটার ভ্যালুটাই তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, থিটার ভ্যালু কত। দেখো এটা কিভাবে সলভ করা যাবে, থিটার ভ্যালু যদি আমি বের করতে যাই কীভাবে বের করব। প্রথম কথা দেখো এখান থেকে আমি কি লিখতে পারি যে 3 - 3 সাইন থিটা, এই মাইনাস কস স্কয়ার থিটাটাকে সাইন স্কয়ার থিটা দিয়ে আমি রিপ্লেস করব। তার মানে আমরা ফর্মুলা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কস স্কোয়ার থিটাকে যদি আমি ওপারে নিয়ে যাই কী হবে, মাইনাস কস স্কোয়ার থিটা আসবে, তাহলে এপারে সাইন স্কোয়ার থিটা থাকলো, +1টা এপারে এলে -1, মানে মাইনাস কস স্কোয়ার থিটার মান কত, সাইন স্কোয়ার থিটা -1। তার মানে আমি এখানে লিখতে পারি প্লাস সাইন স্কোয়ার থিটা -1 ইজিক্যাল টু কত, 0। তাহলে সাইন স্কোয়ার থিটাটাকে আগে নিয়ে নাও, তাহলে আগে চলে এলো সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, -3 সাইন থিটা আছে, লিখে ভালো -3 সাইন থিটা, 3 - 1 মানে কত হবে +2 ইজিক্যাল টু 0। তাহলে এবার এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে চলে এসছে, তুমি এটাকে দ্বিঘাত সমীকরণে ভেঙে ফেলো, তাহলে কত আসবে সাইন স্কোয়ার থিটা মাইনাস এই 2টাকে যদি আমি এখানে প্রকাশ করতে চাই তাহলে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা করতে হবে, তবেই 2 সাইন থিটা যোগ হয়ে -3 সাইন থিটা হবে, +2 ইজিক্যাল টু কত, 0। তাহলে বা এখান থেকে দেখো সাইন থিটা কমন নিচ্ছি, তাহলে সাইন থিটা কমন নিলে ভেতরে কি থাকবে, সাইন থিটা -2 থাকবে। আচ্ছা তাহলে এখান থেকে কত কমন যাবে না, -1 কমন গেলে তবেই ভেতরে সাইন থিটা -2 থাকবে। দেখো মিলছে কিনা, মাইনাস সাইন থিটা মাইনাসে মাইনাসে +2, তাহলে এখান থেকে পুরোটা থেকে সাইন থিটা -2 কমন চলে এলো, ভেতরে কে পড়ে থাকলো, সাইন থিটা -1 ইজিক্যাল টু 0 পড়ে থাকলো। এবার দুটো সংখ্যা, দুটো এরকম রাশির যদি গুণফল 0 হয় তাহলে তাদের প্রত্যেকটা একটা করে 0-র সঙ্গে সমান হতে পারে। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা -2 সমান যদি আমি 0 বসাই, সাইন থিটা সমান কত বেরোবে, +2 বেরোবে। এবারে এটাকে যদি বসাই সাইন থিটা -1 সমান 0, এখান থেকে দেখো সাইন থিটা সমান শুধু +1 বেরোবে। এবারে দেখো সাইন থিটার ভ্যালু কখনো 2 আসতে পারে না, কারণ সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, সাইন থিটার সব থেকে যে বড় ভ্যালুটা হয় সেটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখো এটাই একমাত্র পসিবল হয়। তাহলে সাইন থিটা সমান 1 সাইন কত ডিগ্রির মান 1 হয় না, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়। তার মানে থিটা ইজিক্যাল টু কত ডিগ্রি, থিটা ইজিক্যাল টু হচ্ছে তোমার 90 ডিগ্রি বেরিয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ কোন অপশনটা এখানে রাইট হবে, অপশন নম্বর হচ্ছে সি তোমার হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে কত দাগের কোশ্চেন, 4 দাগের কোশ্চেন, তাই তো, হ্যাঁ 4 দাগের কোশ্চেন, কত, সি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। চলে আসছি দেখো আমাদের 5 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 5 দাগের কোশ্চেন কি বলছে, একটি গোলকের আয়তন 4/3 πr³ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে। কি বলছে আমাকে বলো। দেখো 5 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক বলছে আমার কাছে একটা ঘনক আছে, তাহলে আমি একটা ঘনক আঁকি, এই একটা ঘনক এঁকে ফেললাম, ঠিক আছে। মনে করো এই একটা ঘনক, এই ঘনকের মধ্যে কি বলেছে, এই ঘনকের মধ্যে একটা কে বসে আছে, গোলক বসে আছে, ঠিক আছে। এই ঘনকের মধ্যে যদি গোলক বসে থাকে, ঠিক আছে, তাহলে ছবিটা কিরম হবে না, এই ঘনকের মধ্যেই হচ্ছে কি বসে আছে, একটা পুরো এরম ভাবে গোলক একটা বসে আছে। এবারে বলছে ওই গোলকটার আয়তন কত, 4/3 πr³। ভালো কথা, ওই গোলকটার আয়তন কি বলছে, 4/3 πr³। তাহলে গোলকের আয়তনটা কত বলছে, গোলকের আয়তন বলছে 4/3 πr³। দেখো একটা জিনিস খেয়াল করো, এই গোলকের দেখো এটা তো গোলকের কি ব্যাসার্ধ, এর মানটা আর বলছে, তাহলে পুরোটা কি হয়ে যাবে ব্যাস, তাহলে পুরোটার ভ্যালু কত হবে 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ তো ব্যাস হয়। তার মানে ওই গোলকের ব্যাস কত হচ্ছে 2r, ওই গোলকের ব্যাসটাই কিন্তু আমার হচ্ছে কার সঙ্গে সমান হবে না, ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, যেহেতু ওর ভেতরে অবস্থান করছে। তার মানে গোলকের যে ব্যাস 2r সেটা ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, 2r একক, ঠিক আছে। তাহলে ঘনকের যে আয়তন কত বেরোবে, ঘনকের আয়তনের সূত্র কি হয়, বাহুর দৈর্ঘ্যের কিউব, ঠিক আছে। তার মানে 2r তার হোল কিউব হয়ে যাবে, ঘন একক, ঠিক আছে। তার মানে 8r³ ঘন একক বেরোবে। এবার আমাকে কি জিজ্ঞেস করছে প্রশ্নে আমাকে জিজ্ঞেস করছে যে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত। তাহলে ঘনকের আয়তন কত না 8r³, ঠিক আছে, ঘনকের আয়তন কত 8r³ অনুপাত কত লিখবো, এর আয়তন কত 4/3 πr³, 4/3 πr³। তাহলে r³ কেটে গেল, ঠিক আছে। তাহলে কত থাকছে দেখো, এটাই কিভাবে লিখতে পারি, 8 গুণিতক দেখো ওপরে 3 নিচে 4π লিখতে পারি, 4 দিয়ে কেটে দাও, 4 2 8, তার মানে কত বেরোলো 6 হচ্ছে পাই, তার মানে কত 6:π, ঠিক আছে। কত হয়ে গেল 6:π ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে অপশন নম্বর কত আসছে, অপশন নম্বর সি হচ্ছে তোমার সঠিক উত্তর। এটার অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। দেখো 1 দাগের আর আমাদের একটা কোশ্চেন বাকি রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার 6 দাগের। তাহলে একটু মুছে ফেলি, তারপরে আমরা 6 দাগের কোশ্চেনটা করবো, ঠিক আছে।
দেখো 6 দাগের কোশ্চেনে চলে আসছি। 6 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেন বলছে যে হ্যাঁ 6 দাগের কোশ্চেন কি বলছে, 6 দাগের কোশ্চেন বলছে 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40 এই ডেটাগুলি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান কত? কত কত বলছে আমাকে দেখো, 1 দাগের হচ্ছে এটা কত 6, ঠিক 6 না 5 নাকি না না 6, ঠিক আছে 6। কত বলছে দেখো, 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36 আর হচ্ছে 40। এদের মধ্যমার মান কত বলছে? এদের মধ্যমার মান বলছে কত না হচ্ছে তোমার 20, ঠিক আছে। এদের মধ্যমার মান কত? এদের মধ্যমার মান বলছে, এদের মধ্যমার মান 20 হলে তোমাকে জিজ্ঞেস করছে এক্স এর মান কত। দেখো এই রকম যখনই অঙ্ক আসবে মধ্যমান বের করানোর জন্য তোমাকে আগে হিসাব করে নিতে হবে কটা পদ আছে, ঠিক আছে। যদি যদি তোমার কাছে যে n-তম পদ থাকে, মনে করো আমি মনে করলাম আমার কাছে n-তম পদ আছে, ঠিক আছে, তাহলে ওর মধ্যমানটা হবে কততম পদ না n/2তম, n/2, n+1/2তম পদ, n+1/2তম পদ কখন n+1/2তম পদ কখন না n সমান যখন হচ্ছে জোড় সংখ্যা হবে, ঠিক আছে। আর কততম আর মধ্যমানটা কত হবে না, আর মধ্যমান একটা হবে n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2 যখন n সমান কি বিজোড়, ঠিক আছে। বা এত কিছু যদি নাও মনে রাখতে চাও, কটা পদ আছে সেটা আগে হিসাব করো। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পদ আছে, মানে এর মাঝখানের পদ দুটো কোনটা কোনটা হবে না হচ্ছে x+1 আর x+3। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তবে আমি ওর মধ্যমান পাবো। তাহলে এই দুটো যদি যোগ করি, দেখো x+1 প্লাস x+3 ডিভাইডেড বাই 2, এর ভ্যালু কত বলছে 20 দেওয়া আছে, তাহলে সমান 20। তাহলে দেখো বা x যোগ করলে 2x প্লাস 3+1 যোগ করলে 4, 2কে ওপরে গুণ করে দাও, 20 দিয়ে 40 হয়ে গেল। বা 2x সমান কত হবে 40 বিয়োগ 4, বা x সমান কত বেরোবে 40 থেকে 4 গেলে 36, 2 এদের গুণ ছিল এবারে ভাগ হয়ে যাবে, 2 18 36, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে কত 18, অর্থাৎ অপশন নম্বর তোমার সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। তাহলে 1 দাগের আমাদের মোটামুটি সবগুলো কিন্তু করা হয়ে গেল, ঠিক আছে। চলে আসবো আমরা 2 দাগের কোশ্চেনে। দেখো তারপরে চলে আসছি আমরা 2 দাগের কোশ্চেনে, অর্থাৎ শূন্যস্থান পূরণে, ঠিক আছে। দেখো 2 দাগের ফার্স্ট কোশ্চেন কি বলছে যে ax² প্লাস bx প্লাস c, ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a নট ইজিক্যাল টু 0, ঠিক আছে, a নট ইজিক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বলছে বীজগুলি একে অপরের অনন্যক হলে কি হবে, একে অপরের অনন্যক, তার মানে কি এর বীজগুলো আমাকে বের করতে হবে, ঠিক আছে। এবার এই রকম যে একটা স্ট্যান্ডার্ডাইজ ফর্ম দেওয়া আছে, এর বীজ বের করানোর সূত্র, মানে বীজ বের যদি আমি বের করতে চাই তাহলে আমাকে শ্রীধরাচার্য সূত্র লাগাতে হবে। শ্রীধরের সূত্র লাগালে দেখো x সমান কি পাবো -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, এটাই হচ্ছে শ্রীধরাচার্য সূত্র। তাহলে দুটো বীজ কি কি পেলে, একটা বীজ পেলে দেখো -b প্লাস √b² মাইনাস 4ac বাই হচ্ছে 2a, আরেকটা বীজ কত পেলে না -b মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a। অনন্যক বলছে মানে কি 1 বাই পরের বীজটা হবে, তার মানে -b মাইনাস √b² মাইনাস 4ac বাই কত হয়ে গেল 2a হয়ে গেল। দেখো এটা তাহলে কি উল্টে যাবে, তাই না, এটা আছে এটা উল্টে যাবে, তার মানে 2aটাকে তুমি ওপরে পাঠিয়ে দাও, তাহলে 2aটাকে আমি ওপরে পাঠিয়ে দিলাম। যদি খেয়াল করো কোনাকুনি যদি আমি গুণ করি, তাহলে 2a গুণ হয়ে কত হবে 4a² সমান, দেখো এটাকে যদি খেয়াল করো এটাকে এভাবে লেখা যেতে পারে কি, দেখো এটাকে পুরোটাকে হচ্ছে a ভাবো, পুরোটাকে a ভাবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে a² মাইনাস b² সূত্র, তার মানে -b এর স্কোয়ার, শুধু b² হলো মাইনাস এর স্কোয়ার করলে স্কোয়ারটা মানে √টা উঠে যাবে, b² মাইনাস 4ac শুধু পড়ে থাকবে। তার মানে দেখো 4a² সমান b² মাইনাস b² মাইনাসে প্লাস 4ac, b² কাটলো, তাহলে কি পেলাম না 4a² সমান 4ac, 4 কেটে গেল, একটা a এখানে একটা a কেটে গেল, তার মানে আমি কি পেলাম a সমান c। তাহলে এটাই তোমার হয়ে যাবে শূন্যস্থানের সঠিক উত্তর, a সমান c। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনে কি বলছে, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে
উহারা কি? দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা। তাহলে উহারা কি? দেখো তাহলে দুটো মূলদ সংখ্যার যোগফল এবং গুণফল যদি হচ্ছে মূলদ সংখ্যা হয়, তাহলে মূলদ সংখ্যা হয় তাহলে তারা পরস্পরের কি হবে? অনুবন্ধী করণী হয়ে যাবে। কি হয়ে যাবে? অনুবন্ধী করণী বা অনুবন্ধী করণী হয়ে যাবে, ঠিক আছে, বা অনুবন্ধী হয়ে যাবে শুধু লিখতে পারো, ঠিক আছে। তারপরে 3 দাগের কোশ্চেন দেখো, 3 দাগের কোশ্চেন একদম ইজি। কি জিজ্ঞেস করছে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই আর ইউ প্রপোর্শনাল টু জেড, এক্স প্রপোর্শনাল টু ওয়াই আর ইউ প্রপোর্শনাল টু জেড হলে এক্স ইউ প্রপোর্শনাল টু ড্যাশ, এক্স ইউ প্রপোর্শনাল টু ড্যাশ। দেখো এই যে দুটো আমাকে ইকুয়েশন দেওয়া আছে, এক্স প্রপোর্শনাল টু এক্স সমানুপাতিক ওয়াই আর ইউ সমানুপাতিক জেড, দুটোকে যদি আমি কম্বাইন করি, 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমি কম্বাইন করি, তার মানে কি? এর লেফট হ্যান্ড সাইডে এক্স, এর লেফট হ্যান্ড সাইডে ইউ, তাহলে দুটো গুণ হবে, তাহলে এক্স ইউ হয়ে গেছে। সিমিলারলি এর রাইট হ্যান্ড সাইডগুলো গুণ হবে, তার মানে কত হবে? ওয়াই জেড, তাহলে এক্স ইউ প্রপোর্শনাল টু কত হয়ে যাবে? ওয়াই জেড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের কত দাগের কোশ্চেন? 4 দাগের কোশ্চেন, ঠিক আছে, আইভি 4 দাগের কোশ্চেন কি বলছে? দেখো 4 দাগের কোশ্চেন বলছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। কত বলছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 হলে কস স্কোয়ার থিটা কি বের করতে বলছে? কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত বের করতে বলছে। দেখো এটা খুব ইজিলি করে ফেলা যায়, খুব ইজিলি করে ফেলা যায়। অনেক রকম পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে করতে পারো। দেখো এটাকে এভাবে যদি আমি করি, দেখো বা সাইন থিটা আছে, সাইন থিটা থাকলো, এই মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে ওপারে পাঠিয়ে দাও, ঠিক আছে। তার মানে কত হয়ে যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার ভ্যালুটা কত বেরোলো? কস স্কোয়ার থিটা বেরোলো। তার মানে কি? কস স্কোয়ার থিটার ভ্যালুটাই সাইন থিটা। তার মানে এখানে কস স্কোয়ার থিটার জায়গায় আমি কত লিখতে পারবো? কস স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারবো সাইন থিটা প্লাস কস 4 থিটাকে আমি এভাবে লিখতে পারি, দেখো কস 4 থিটা এটাকে এভাবে লেখা যেতে পারে কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। এবারে দেখো কস স্কোয়ার থিটার ভ্যালু কত? সাইন থিটা, তার স্কোয়ার মানে কত হবে? সাইন স্কোয়ার থিটা। এবার যদি খেয়াল করো কি এসছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত? 1, তার মানে এর ভ্যালু কত হয়ে যাবে? 1। তার মানে 1 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তাহলে দেখো 4 দাগে হয়ে গেল। নেক্সট দেখো আমাদের 5 দাগের যে কোশ্চেনটা বলছে, তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমরা 5 দাগের কোশ্চেনে আসবো, ঠিক আছে। দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে? 5 দাগের কোশ্চেন বলছে দেখো যে 5 দাগের কোশ্চেন সরি 5 দাগের কোশ্চেন কি বলছে? দেখো 5 দাগের কোশ্চেন বলছে যে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশ অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে। তার মানে কি বলছে আমি তোমাকে বলি, যে মনে করো এই একটা ত্রিভুজ আছে আমার, ঠিক আছে। মনে করো এই ত্রিভুজটার এই যে ধরো মনে করো এ বি সি, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা আমি টানলে কি হবে? এটা মনে করো পি আর কিউ বিন্দুকে এ বি আর এসি বাহুকে ছেদ করলো। তাহলে বলছে এর সঙ্গে এটা যদি সমান্তরাল হয় তাহলে এই কেমনভাবে বিভক্ত করবে? কেমনভাবে বিভক্ত করবে না সমান অনুপাতে বিভক্ত করবে। কি অনুপাতে? সমান অনুপাতে কিন্তু বিভক্ত করবে। তার মানে এটার অনুপাত যা হবে, এটার অনুপাতও সেম হবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা চলে আসছি লাস্ট কোশ্চেন 6 দাগের, VI 6 দাগের কোশ্চেন, ঠিক আছে। 6 দাগের কোশ্চেন কি বলছে? যে পি সংখ্যক সংখ্যার গড় বি, ঠিক আছে। তাহলে পি সংখ্যক সংখ্যার গড়, ঠিক আছে। পি সংখ্যক সংখ্যার গড় কত বলছে? না বি বলছে। তার মানে দেখো আমি লিখতে পারি পি সংখ্যক সংখ্যার সমষ্টি লিখতে পারি কত? সমষ্টি কত হবে? পি গুণিতক বি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে পি প্লাস কিউ সংখ্যক, ঠিক আছে, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ। তার মানে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় কত বলছে? না এ বলছে। তার মানে অতএব আমি লিখতে পারি পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি যদি বের করি তাহলে কত হবে? পি প্লাস কিউ ইন্টু এ। এবারে আমাকে জিজ্ঞেস করছে যে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টির হচ্ছে কিউ সংখ্যক সংখ্যার হচ্ছে গড় কত হবে। তাহলে কিউ সংখ্যক সংখ্যার যদি গড় বের করতে চাই, দেখো এখানে পি সংখ্যক সংখ্যা আছে, এখানে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার আছে। তার মানে পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি থেকে যদি আমি পি সংখ্যক সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিই, তবেই আমার কাছে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পড়ে থাকবে। তার মানে আমি এখানে লিখতে পারি দেখো কিউ সংখ্যক, অতএব কিউ সংখ্যক সংখ্যার
কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, ঠিক আছে, কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি সমান কত বেরোবে না, এখান থেকে এটা বাদ দেবো, তার মানে পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস কত হবে, মাইনাস হবে হচ্ছে পিবি, মাইনাস কত হবে পি ইন্টু বি, ঠিক আছে। এবার দেখো গুণ যদি করে ফেলি তাহলে পি এ প্লাস কিউ এ মাইনাস কত হবে পিবি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যদি আমি পি কমন নেই ভেতরে থাকবে এ মাইনাস বি প্লাস কত থাকবে কিউ ইন্টু এ। এবারে লিখবো অতএব কিউ সংখ্যক সংখ্যার গড়, কিউ সংখ্যক সংখ্যার গড় বের করতে গেলে এই সমষ্টিটাকে কিউ দিয়ে ভাগ করতে হবে, তার মানে পি ইন্টু এ মাইনাস বি প্লাস কিউ ইন্টু এ বাই কত হবে কিউ, কিউ নিচে আছে মানে এর সঙ্গেও ভাগ আছে ওর সঙ্গেও ভাগ আছে, তার মানে পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু এ থাকবে, তার মানে এটা তোমার হয়ে গেল সঠিক উত্তর। তাহলে এ পর্যন্ত দেখো আমরা অলরেডি কিন্তু কি করে ফেললাম, হ্যাঁ দুয়ের দাগের কোশ্চেনগুলো কিন্তু করে ফেললাম, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবো কিন্তু তিনের দাগের কোশ্চেনে, ঠিক আছে, একটু মুছে নেই, তারপরে আমরা তিনের দাগের কোশ্চেনে চলে আসবো। দেখো তিনের দাগের কোশ্চেনগুলো কি বলছে, তিনের দাগের কোশ্চেন যদি দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে দিয়েছে তোমাকে, ঠিক আছে। তিনের দাগের কোশ্চেনে কি করতে বলছে, সত্য মিথ্যা নির্বাচন করতে দিয়েছে, তাহলে তিনের দাগের একেরটা সত্য মিথ্যা নির্বাচন করতে দিয়েছে। একের দাগে বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0, দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, দ্বিঘাত সমীকরণের বীজগুলি কি বলেছে বাস্তব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0, এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি কি বলেছে বাস্তব হবে তোমাকে বলেছে, ঠিক আছে। দেখা যাক বাস্তব হয় কিনা। দেখো শ্রীধরাচার্যের যদি সূত্র বসাই, তার মানে শ্রীধরাচার্যের সূত্রটা বসে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তার মানে এর মান কত 1, বির মান কত 1, সির মান কত 1, তাহলে এক্স সমান শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এখানে দেখো যদি বাস্তব হতে হয়, যদি বাস্তব হতে হয় তাহলে এই যে ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac এই ভ্যালুটা তোমাকে কি হতে হবে, বাস্তব, বাস্তব যদি হতে হয় তাহলে এই ভ্যালুটাকে 0 হতে হবে বা পজিটিভে হতে হবে, কারণ তুমি বর্গমূল করবে, ধনাত্মক সংখ্যা ছাড়া তোমার পক্ষে বর্গমূল করা সম্ভব নয়, যদিও ঋণাত্মক সংখ্যার বর্গমূল করা যায় সেটা তোমরা ক্লাস 11-এ গেলে শিখবে, ঠিক আছে। অতএব এই পর্যন্ত তোমরা জানো যে ধনাত্মক সংখ্যার কেবলমাত্র বর্গমূল করা সম্ভব, তাহলে কেবলমাত্র এটা যদি শূন্য হয় বা এর ভ্যালু যদি ধনাত্মক হয় তবেই কিন্তু বাস্তব বীজ থাকা সম্ভব, নাহলে কিন্তু অবাস্তব বীজ থাকবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমি বের করি তাহলে বির ভ্যালু কত 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত 1, সির ভ্যালু কত 1, তার মানে 1 মাইনাস 4, তার মানে -3 বেরোচ্ছে, -3 মানে কি নেগেটিভে বেরোচ্ছে, নেগেটিভে বেরোচ্ছেই মানে এর বাস্তব বীজ কখনোই কিন্তু থাকবে না, বাস্তব বীজ কখনোই থাকবে না, তার মানে এটা একটা ফলস স্টেটমেন্ট, মানে মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো দুয়ের দাগের কোশ্চেন, দুয়ের দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। দুয়ের দাগের কোশ্চেন বলছে দেখো যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু 1/y হলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, এটাও কিন্তু একটা ধ্রুবক রাশি, আমাকে এটা বলছে, ধ্রুবক রাশি এটা বলছে। দেখো দেখো এটাকে যদি আমি লিখি তাহলে এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য একটা কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে এক্স সমান মনে করো আমি কে বাই ওয়াই লিখলাম, যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, কি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে বা কণাকণি গুণ করো, এক্স ওয়াই সমান কত বেরোবে কে বেরোবে, বা যেহেতু মাথায় এন আছে তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন লিখতে পারি, এটাকে দেখো লিখলে কি হবে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন, তার মানে এটা কি একটা ধ্রুবক রাশি, তার মানে এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু বা এই স্টেটমেন্টটা কিন্তু সত্য একটা স্টেটমেন্ট, ঠিক আছে, সত্য কিন্তু স্টেটমেন্ট। নেক্সট দেখো বলছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, তিনের দাগের কোশ্চেন বলছে তিনটি সমরেখ দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। দেখো তিনের দাগে তিনটে সমরেখ বিন্দু আমি আঁকি, মনে করো এই একটা বিন্দু এ বিন্দু, এই একটা বিন্দু বি বিন্দু, এই একটা বিন্দু সি বিন্দু। দেখো তুমি যদি বৃত্ত অঙ্কন করো এভাবে একটা বৃত্ত অঙ্কন করতে পারো, এভাবে একটা বৃত্ত অঙ্কন করতে পারো, তার মানে দুটো করা যাচ্ছে। যদি তুমি বলো যে আমি এইভাবে একটা বড় বৃত্ত অঙ্কন করব, দেখো বড় বৃত্ত যদি অঙ্কন করে এই দুটো বিন্দু তো বৃত্তের মধ্যে থাকলো, একই থাকলো, এ তো বৃত্তের মধ্যে থাকলো না, তো বৃত্তের কেন্দ্র চলে এসছে, বৃত্তের পরিধির মধ্যে কিন্তু নেই, তার মানে তিনটে সমরেখ বিন্দু দিয়ে কখনোই একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়, ঠিক আছে, তার মানে এটা একটা ফলস স্টেটমেন্ট, মানে মিথ্যে হয়ে গেল, ঠিক আছে। চলে আসছে দেখো আমরা পরে হচ্ছে চারের দাগের কোশ্চেনে, ঠিক আছে, এগুলো মুছে দেই, দেখো চারের দাগের কোশ্চেনে চলে আসছি। তিনের চারের দাগের যে কোশ্চেনটা বলছে সেটা একটু খেয়াল করো, দেখো তিনের চারের দাগের কোশ্চেন, তিনের চারের দাগের কোশ্চেন কি বলছে, তিনের চারের দাগের কোশ্চেন বলছে, চারের দাগের কোশ্চেন কি বলছে, চারের দাগের কোশ্চেন বলছে, চারের দাগেরটা হলো, সরি আমি ওটা চারেরটা করে দিয়েছি, দেখো তিনেরটা দেখো,
তিনেরটা ছেড়ে এসেছি, তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে যে সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা সমান কত বলছে, সমান বলছে হ্যাঁ সমান বলছে 2, ঠিক আছে, সমান বলছে কত 2 বলছে, সমান বলছে 2, দেখো সমান 2 বলছে, তিনটি সমরেখা বিন্দুতে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব আছে, এটা 4 দাগে হয়ে গেছে। দেখো এটা সমান 2 বলছে, দেখো এটা আচ্ছা কস স্কোয়ার টু থিটা, এটা কখনোই কিন্তু 2 এর সঙ্গে সমান নয়, এর ভ্যালু সবসময় 1 হবে, কারণ তুমি সাইন স্কোয়ার এখানে 3 থিটা বসাও 4 থিটা বসাও যা বসাও, যখনই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার বসাচ্ছ তখনই কিন্তু ওর ভ্যালু কত আসবে, 1 কিন্তু চলে আসবে, তার মানে এটা কিন্তু মিথ্যা স্টেটমেন্ট, ঠিক আছে। চলে আসছে দেখো আমরা 4 হয়ে গেছে 5 দাগের কোশ্চেনে, ঠিক আছে। 5 দাগের কোশ্চেন বলছে রুট ওভার a মাইনাস বি এর অনুবন্ধীকরণই হলো রুট ওভার a প্লাস বি, তাহলে রুট ওভার a মাইনাস বি এর অনুবন্ধীকরণই বলছে রুট ওভার a প্লাস বি। দেখো আমরা জেনারেলি জানি যে এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়, কেন সম্ভব নয়, দেখো অনুবন্ধীকরণই বের করতে গেলে সবসময় যে সংখ্যাটা রুট ওভার আছে তার আগে মাইনাস লাগাতে হবে, তার মানে এর অনুবন্ধীকরণই হতে পারে মাইনাস রুট a মাইনাস বি হতে পারে, কিন্তু এটা নয়। কি করে প্রমাণ করব না, অনুবন্ধী যখনই একটার সঙ্গে একটা অনুবন্ধীকরণই বলবে সেটাকে যোগ করলে কিন্তু ওর যে রুট ওভার টার্মটা সেটা কিন্তু আউট হয়ে যাবে। দেখো যদি যোগ করতে চাই আমি রুট ওভার a মাইনাস বি প্লাস রুট ওভার a প্লাস বি, দেখো এ তো কাটছে না, থেকে যাচ্ছে, তার মানে এটা কখনোই অনুবন্ধীকরণই নয়, অর্থাৎ 5টাও কিন্তু মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমাদের 6 দাগে, 6 দাগে কি বলছে, দেখো 6 দাগে বলছে যে সেক থিটা সমান কসেক ফাই, সেক থিটা সমান হচ্ছে কসেক ফাই হলে সাইন থিটা প্লাস ফাই এর মান কত 1 বলছে নাকি, হ্যাঁ সাইন থিটা প্লাস ফাই এর মান কত বলছে, এটা 1 বলছে, ঠিক আছে। দেখো 1 কিনা, দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো সেক থিটা সমান কসেক ফাইকে লিখতে পারি, দেখো সেক 90 ডিগ্রি মাইনাস ফাই লিখতে পারি, তার মানে সেক চলে গেল, তাহলে থিটা সমান কত আসবে 90 ডিগ্রি মাইনাস ফাই, ঠিক আছে, তাহলে থিটা থাকলো মাইনাস ফাই, এবার এলে প্লাস ফাই, থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি, তাহলে এখানে যদি 90 ডিগ্রি বসাই সাইন 90 ডিগ্রির ভ্যালু কত হয়, সাইন 90 ভ্যালু 1 হয়, তার মানে এটা সঠিক, অর্থাৎ 6টা হচ্ছে সত্য হয়ে যাবে, ঠিক আছে। দেখো মোটামুটি তাহলে এ পর্যন্ত রাখছি, অর্থাৎ 23 দাগের যে সেটটা ছিল সেটার আমরা হচ্ছে সমস্ত 1 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করে ফেললাম, এর পরবর্তী ভিডিওতে আমরা এর 2 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করব। এছাড়াও বলে রাখি আমাদের এই চ্যানেলে তোমরা ইতিহাস, ভূগোল এবং ভৌতবিজ্ঞানেরও এরকম টেস্ট পেপারের সলিউশনগুলো পেয়ে যাবে, তবে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বলে রাখি ইতিহাস, ভূগোল এবং ভৌতবিজ্ঞানের যে সলিউশনগুলো তোমরা পাবে সেগুলো 1 নম্বর 2 নম্বর অর্থাৎ MCQ 1 নম্বর 2 নম্বর যা বড় কোশ্চেন আছে সেগুলোর সব PDF কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, তার জন্য তো টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমাদের জয়েন হয়ে যেতে হবে। চলো টাটা।